আচ্ছা, আজকের যে আমাদের ক্লাস, আজকে স্পেশাল ক্লাস, সেই স্পেশাল ক্লাস হচ্ছে কিন্তু আজকে আমাদের সেট পরীক্ষা হয়েছে। দীর্ঘ প্রায় 2 বছর বাদে সেট পরীক্ষা হয়েছে এবং সেট পরীক্ষার পেপার ওয়ানের যে সম্ভাব্য উত্তর, আমি সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব এবং এই টোটাল ক্লাসটা ইউটিউবে রেকর্ডিং যাবে। এবং আমার যেহেতু অনেকগুলো গ্রুপ ছিল, হ্যাঁ, তো আমি জেড জেড যে ইয়েটা এসছে, সিরিজটা এসছে, আমি ওই জেড সিরিজ ধরে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের সবার কাছে সিরিজ আলাদা আলাদা আছে, হ্যাঁ, কিন্তু আমার কাছে ইমিডিয়েটলি যেটা আছে সেটা হচ্ছে জেড যে সিরিজ। জেডই তো? আমি ঠিক বলছি তো? সবাইকে একটু বলো তো সবাই। হ্যাঁ ম্যাম, জেড আছে। জেড আছে। হ্যাঁ ম্যাম। আমি ওই জেড সিরিজ দেখেই টোটালটার প্রশ্ন উত্তর আলোচনা করছি। প্রশ্ন উত্তর সবই তো একই, ঠিক আছে, কিন্তু প্রশ্নগুলো আগে পিছিয়ে করে ঘুরিয়ে আছে। হ্যাঁ, সেই জন্য আমি প্রশ্ন বলবো, সেই জন্য আমি প্রশ্ন বলবো, উত্তর বলবো। হ্যাঁ, 1 নাম্বারের কি উত্তর আমি এইভাবে বলবো না, কারণ আমার কাছে 1 নাম্বার একরকম, তোমার কাছে 1 নাম্বার আর এক রকম। সো আমার কাছে, আমি জেড সিরিজ নিয়ে আলোচনা করছি। জেড সিরিজে পরপর যেভাবে প্রশ্নগুলো ছিল, আমি সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। কারোর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। তো আমি একদম বেশি সময় নষ্ট না করেছে আমি সরাসরি শুরু করছি। জেড সিরিজ ডাব্লিউবি সেট, আজকে যে স্টেট এলিজিবিলিটি টেস্টের পেপার ওয়ানের পরীক্ষা হলো, সবার পেপার ওয়ানের সিলেবাস এক ছিল, ইনক্লুডিং ম্যাথামেটিক্স সায়েন্স ডিপার্টমেন্টেরও সিলেবাস এক ছিল পেপার ওয়ানের। সো এই পেপার ওয়ানের ইয়েতে আমি জেড সিরিজ নিয়ে আমি আলোচনা করছি। 1 নাম্বার প্রশ্ন, আমি কিন্তু একটু তাড়াতাড়ি এগোবো, নাহলে ক্লাসটা আমি 1 ঘন্টায় শেষ করতে পারবো না। আমি একটু তাড়াতাড়ি এগোচ্ছি। 1 নাম্বার প্রশ্ন ছিল, প্রশ্ন কিন্তু খুব একটুখানি ঘুরিয়েও দিয়েছে, ঠিক আছে। 1 নাম্বার প্রশ্ন ছিল, which of the following types of research depends least on empirical facts? সবাই এখানে ধরো মিস করে যাবে লিস্ট এই কথাটার মানে নিয়ে, ঠিক আছে, লিস্ট শব্দটা কিন্তু এখানে জড়িত। which of the following types of research depends least on empirical facts? 1 নাম্বার ইথিনোগ্রাফিক রিসার্চ, 2 নাম্বার ফেনোমেনোলজিক্যাল রিসার্চ, 3 নাম্বার ফিলোসফিক্যাল রিসার্চ, আর 4 নাম্বার এক্সপেরিমেন্টাল রিসার্চ। সো তোমাদের উত্তর কি বলছে, যে তোমরা কি উত্তর করেছো এটাই? ম্যাম ডি, এক্সপেরিমেন্টাল রিসার্চ। why experimental research? why experimental research? ম্যাম লিস্ট বলেছে, লিস্ট কথাটার মানে কি? মানে প্রায় নয় আর কি। হ্যাঁ, প্রায় নয়। আর বাকিরা কি করেছো? বাকিরা কি করেছো? এখানে কিন্তু আমার উত্তর বলছে ফিলোসফিক্যাল রিসার্চ। ফিলোসফিক্যাল রিসার্চ কিন্তু লিস্ট অন এম্পিরিক্যাল ফ্যাক্টস। হ্যাঁ ম্যাম, ওটাই করেছি, দর্শন শাস্ত্র ফিলোসফিক্যালটা করেছি। আমিও করেছি। which of the following types of research depend least on empirical facts? কোনো ভাবে ধরো ইথেনোগ্রাফিক রিসার্চ এম্পিরিক্যাল ফ্যাক্টস এর উপরে ডিপেন্ড করে আছে, ফেনোমেনোলজিক্যাল রিসার্চ অবশ্যই এম্পিরিক্যাল ফ্যাক্টস এর উপরে ডিপেন্ড করে আছে, এক্সপেরিমেন্টালও কিন্তু কম বেশি তোমার ফ্যাক্টস এর উপরে ডিপেন্ড করে আছে। কিন্তু যেটা ডিপেন্ড করে থাকে না এম্পিরিক্যাল ফ্যাক্টস এর উপরে, লিস্ট অন এম্পিরিক্যাল ফ্যাক্টস, আই থিঙ্ক, মানে আমি সবসময় বলছি, আমি মনে করছি উত্তর, ঠিক আছে, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল রিসার্চ। ফিলোসফিক্যাল রিসার্চ, ঠিক আছে, ডিপেন্ডস লিস্ট অন এম্পিরিক্যাল ফ্যাক্টস। এটা কিন্তু এম্পিরিক্যাল ফ্যাক্টস এর উপরে ফিলোসফিক্যাল রিসার্চ ডিপেন্ড করে না। আমি আবারও বলছি, আমি মনে করছি এই উত্তর, আমি সম্ভাব্য উত্তর বলছি। হ্যাঁ, তোমাদের সেটা নাও মনে হতে পারে, কিন্তু আমার দিক থেকে আমি 100% জেনুইন থেকেই আমি কিন্তু উত্তরগুলো বলছি। তাহলে এটার উত্তর কিন্তু আমি মনে করেছি এটা হচ্ছে ফিলোসফিক্যাল রিসার্চ, আমি মনে করেছি। আমি জানি না বাকিরা কে কি করেছে, অনেকেই করেছে ফিলোসফিক্যাল। আমি আশা করি ইয়েকে বোঝাতে পারলাম। দুর্জয় বলছিলে তো? দুর্জয়, হ্যাঁ ম্যাম। দুর্জয়, এটা কিন্তু যদি তুমি দেখো ফিলোসফিক্যাল এন্ড এক্সপেরিমেন্টাল এর মধ্যে, এর উত্তর কিন্তু ফিলোসফিক্যাল হবে, নট এক্সপেরিমেন্টাল। I think it is not experimental research, it is philosophical research, ঠিক আছে, এটা আমার উত্তর বলছে। যাই হোক, 2 নম্বরে চলে আসি, নাহলে আমি 50টার উত্তর শেষ করতে পারবো না। 2 নাম্বার জেড সিরিজের 2 নাম্বার কোয়েশ্চেন, the regulation for protecting private and organizational data recently being used across the globe is known as, এটার উত্তর হয়তো জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন।
জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, এটাকে শর্ট ফর্মে বলছে জিডিপিআর। জিডিপিআর বা জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশনস। আমি যতদূর দেখলাম উত্তরটা এটাই হবে। বাকিরা কে কি করেছো একটুখানি বলো। ম্যাডাম জেনারেল ডেটাই হবে, কারণ এখানে ব্যক্তিগত বলেছে। একদম তাই। The regulations for protecting private and organizational data recently being used across the globe is known as General Data Protection Regulation. 3 নাম্বার প্রশ্নের উত্তর, a sampling frame is, 1 নাম্বার অপশন দিয়েছে a summary of the various stages involved in designing a survey. B number option দিয়েছে an outline view of all the main clusters of units in a sample. C number option দিয়েছে a list of all units in the population from which a sample will be selected. And 4 number option দিয়েছে a wooden frame used to display tables of random numbers. কি করেছো এটার উত্তর একটু শুনি। ম্যাম সি করেছি। এর উত্তর সি হবে। A sampling frame is a list of all units in the population from which a sample will be selected. এর উত্তর কিন্তু I think এটার উত্তর কিন্তু সি হবে, 3 এর সি উত্তর। তারপরের প্রশ্ন জেড সিরিজের তারপরের প্রশ্ন 4 নাম্বার প্রশ্ন, হাউ মেনি লেভেলস আর দেয়ার ইন পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া which was constitutionally formalized in the year 1992? এটা কিন্তু 3 হবে। এর উত্তর হবে কিন্তু 3 লেভেলস। 3টে পঞ্চায়েতি রাজের 3টে লেভেল আছে, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে ব্লক সমিতি আর পঞ্চায়েত সমিতি, আর আরেকটা কিন্তু জেলা পরিষদ। 3টে লেভেল আছে পঞ্চায়েতি রাজের, 3টে লেভেল আছে। সুতরাং 4 নম্বরের উত্তর কিন্তু বি হবে, 3। অর্থাৎ হাউ মেনি লেভেলস আর দেয়ার ইন পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া which was constitutionally formalized in the year 1992, এটা কিন্তু উত্তর 3 হবে। কারোর যদি কোনো রকম অন্য বক্তব্য থাকে সেটাও কিন্তু তোমরা বলতে পারো। 4 নম্বরের উত্তর তাহলে হয়ে গেল সি, সরি 4 নম্বরের উত্তর বি হলো, 3 উত্তর হলো। 5 নাম্বার প্রশ্ন দিয়েছে রিসার্চ অ্যাপটিটিউড থেকে, খুব কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, মানে আজকের প্রশ্ন দেখে আমার এটা মনে হয়েছে, আমিও পরীক্ষার হলে ছিলাম, ডিউটিতে ছিলাম, সবাই পরীক্ষা দিচ্ছিল, আমার এটা দেখে মনে হচ্ছিল যে কারোর কোনো মাল্টিপল চয়েস পড়ার দরকার নেই, যা প্রশ্ন দিয়েছে সব কনসেপচুয়াল, শুধু বই পড়লেই কাজ মিটে যায়, তার জন্য কোনো মাল্টিপল চয়েস পড়ার দরকার হয় না। 5 নাম্বার প্রশ্ন রিসার্চ মেথোডোলজি থেকে ভীষণ কনসেপচুয়াল, অ্যান্ড অবজারভেশনাল স্টাডি that employs continuous or repeated measures to follow or observe particular individuals or groups over prolonged period of time after years or decades is, কি হবে উত্তর? ম্যাম সি করেছি। লংজিটিউডিনাল স্টাডি হবে ম্যাডাম। একদম, এর উত্তর লংজিটিউডিনাল স্টাডি। এর উত্তর 5 এর উত্তর হবে কিন্তু সি। ঠিক আছে, লংজিটিউডিনাল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি, এই কনসেপ্ট গুলো যদি থাকে, একদম লাইন তুলে কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে এটা। ঠিক আছে, সো 5 এর উত্তর যেটা আছে অ্যান অবজারভেশনাল স্টাডি, এই যে উত্তরটা সেটা কিন্তু হবে 5 এর সি, লংজিটিউডিনাল স্টাডি। তাহলে 1 2 3 4 5, 5টার উত্তর কিন্তু আমি বলে দিলাম জেড সিরিজের। ঠিক আছে, 1 এর উত্তর বললাম সি, 2 এর উত্তর বললাম সি, 3 এর উত্তর বললাম সি, 4 এর উত্তর বললাম বি, আর 5 এর উত্তর বললাম সি। 1 থেকে 5 এই অংশটা কিন্তু জেড সিরিজের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আমি 6 নাম্বারটা করার সুযোগ পাইনি। 6 এর উত্তর কি হবে? চুজ দ্য মিসিং ওয়ার্ড ইন প্লেস অফ রিলেশনশিপ, যেটা নাম ওই লেটার সিরিজের যে ইয়েটা দিয়েছে। হ্যাঁ ম্যাম 3টে করে গ্যাপে গ্যাপে আছে লেটার গুলো। হ্যাঁ, কি হবে বলো তো, উত্তর কি হবে বলো? ওটা তো আমি এ করেছি, ডোনার এ করেছি। আর বাকিরা কি করেছো বলো তো? ইয়েটা হ্যাঁ দিদি ডোনারই হবে, ডোনারই হচ্ছে। এটার উত্তর আমি করার সত্যি সুযোগ পাইনি, এত কম টাইমের মধ্যে এতগুলো উত্তর। 3টে করে গ্যাপে গ্যাপে আছে লেটার গুলো। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছো।
লেটার গুলো তিনটে তিনটে করে গ্যাপে গ্যাপে আছে। তাহলে 5-এর উত্তর আমি একদম তোমাদের উপরেই করছি, ভরসা করছি, সেটা 5-এর উত্তর হবে এ, ডোনার, DONOR, যেটা উত্তর আছে 5-এর লেটার সিরিজের উত্তরটা হবে কিন্তু এ। 6 নাম্বার উত্তর, 6 নাম্বার হয়ে গেল। এবার 7 নাম্বারের উত্তর, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব সুন্দর প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, যে ইঞ্জিনিয়ারিং কোন কোন সাবজেক্টে অফার করা হয়েছে, ঠিক আছে। অন কমপ্লিশন অফ 1 year of NEP, National Education Policy 2020 in July 2021, the government of India, খুব সুন্দর প্রশ্ন, the government of India has announced the decision to offer engineering degree education in 5 Indian languages. So identify the language in which India engineering education will be taught. So এখানে 5টা সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে দাঁড়াও আমি তোমাকে বলছি উত্তরটা, হ্যাঁ 5টা ল্যাঙ্গুয়েজের কথা বলেছে। সেই 5টা ল্যাঙ্গুয়েজের কথা যেগুলো বলেছে সেটা হচ্ছে হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি অ্যান্ড বাংলা। 5টা ল্যাঙ্গুয়েজের কথা এখানে বলা হয়েছে, যে 5টা ল্যাঙ্গুয়েজে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এডুকেশনকে, ঠিক আছে, 5টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে অফার করা হয়েছে, মানে 5টা ল্যাঙ্গুয়েজে অফার করা হয়েছে। সেই 5টা ল্যাঙ্গুয়েজ হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি অ্যান্ড বাংলা। সো এই 4টে অপশন যেটা এখানে দিয়েছে, আসামিজ, ওড়িয়া, মৈথিলি অ্যান্ড বেঙ্গলি, এই 4টে অপশনের মধ্যে কিন্তু 7 নম্বরে ডি উত্তর হবে। এবং তোমাদের এটা খুব, যারা এর উত্তরটা জানোও না তাদেরও কিন্তু খুব বুদ্ধি করে উত্তরটা করা উচিত, কারণ সেটে পরীক্ষায় যখন উত্তর প্রশ্নটা দিচ্ছে, সুতরাং বুঝেই নেওয়া উচিত বাংলাকে গুরুত্ব দিয়ে করা হচ্ছে। সো 7-এর যে আনসার হবে সেটা কিন্তু বেঙ্গলি হবে। 7-এর উত্তর কিন্তু বেঙ্গলি হবে। 7-এর ডি, জেড সিরিজের 7-এর ডি। অদিতি একটু মাইক্রোফোনটা মিউট করো, অদিতির মাইক্রোফোন অন আছে। ইয়েস, আচ্ছা 7-এর ডি হলো। এইবার জেড সিরিজের 8 নাম্বার যেটা আছে, হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোইং সিরিজ। খুব সোজা একটা সিরিজ দিয়েছে, নাম্বার সিরিজ দিয়েছে। কি করেছো তোমরা? প্রথমে 4, তারপরে 20, তারপরে 35, 49, 62, 74। আই থিংক কেভিএস মাদানের বইতে এই নাম্বার সিরিজটা রয়েছে। আই থিংক কেভিএস মাদান, ইয়েস 85 মানে হবে। এরকম ভাবে গ্যাপটা হচ্ছে 16, 15, 14, 13, 12, 11। ঠিক 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 একদম 16, 15, 14, 13, 12 এইভাবে আসছে এটা, ঠিক আছে। এখানে বিশ্লেষণ করার অত সময় নেই, কারণ 50টা প্রশ্নের আনসার আমাকে আজকে বলতে হবে। তো 8-এর যেটা নাম্বার সিরিজের প্রশ্ন, তার উত্তর হবে কিন্তু প্রথমে 4, তারপরে 20, তারপরে 35, তারপরে 49, তারপরে 62, তারপরে 74, তারপরে কিন্তু 85 হয়ে গেল। 9 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কমিউনিকেশন থেকে দিয়েছে, ভীষণ কনসেপচুয়াল প্রশ্ন। যারা কমিউনিকেশন আমার কাছে খুব ভালো করে পড়েছো তাদের কিন্তু এই প্রশ্ন এমনি করে দেওয়া উচিত। দ্য স্টাডি অফ বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার, পশ্চার, ফেশিয়াল এক্সপ্রেশনস এন্ড বডি মুভমেন্ট ইজ নোন অ্যাজ কিনেসিস। হ্যাঁ 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 একদম তাই। 9-এর ডি উত্তর হবে। কাইনেসিস বলো বা কিনেসিস বলো, এর 9-এর ডি উত্তর হবে এটা। সবাই নিশ্চয় নোট করতে পেরেছো। দ্য স্টাডি অফ বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার, পশ্চার, ফেশিয়াল এক্সপ্রেশন এন্ড বডি মুভমেন্টস ইজ নোন অ্যাজ কাইনেসিস অর কিনেসিস। তাহলে 9-এর উত্তর হয়ে গেল, 9-এর ডি। 10 নাম্বার জেড সিরিজের 10 নাম্বার, এটাও কিন্তু একটা নাম্বার সিরিজ আমি দেখতে পাচ্ছি, সরি লেটার সিরিজ মনে হয় দেখতে পাচ্ছি। ইফ দ্য ফার্স্ট এন্ড সেভেন্থ লেটার্স অফ দ্য ওয়ার্ড, একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, আর ইন্টারচেঞ্জ অলসো দ্য সেকেন্ড এন্ড এইথ এন্ড সো অন, দেন হুইচ উড বি দ্য ফিফথ লেটার ফ্রম দ্য লেফট। এগুলো তো খুব দেয়। তুমি আমাকে বলো কে উত্তর করেছো, কি এটা? এর উত্তর কি করেছো লেটার সিরিজে? আই হবে। আই হবে ম্যাম। শিওর? ডি হবে ম্যাডাম, মানে এ হবে ডি এর উত্তর। এ হবে ডি এর উত্তর? না না ম্যাম, আই হবে। কেমন করে? আই হবে। আই হবে ডি হবে। কারণ
আমি এগুলো ম্যাম যদি এটা খুব আই বেশি, হবে। শোনো না, আমি খুব বেশি এগুলো দেখার সুযোগ পাইনি, মানে সময়ের অভাবের জন্য, মানে এগুলোকে আমি ছেড়ে রেখেছিলাম। আমি জানি যে তোমরা এটা করবে, ঠিক আছে, আমি জানি তোমরা এটা করতে পারবে, কিন্তু আচ্ছা তোমরা কি করেছো আরেকবার বলো। একতরফা বলছো আই হবে উত্তর, আর একতরফা বলছো এ হবে উত্তর। আই হবে যে উত্তর বলছো তার জাস্টিফিকেশনটা কি, আর এ হবে তার জাস্টিফিকেশনটা কি, একটু বলো। ম্যাম দেখুন, প্রথমে বলেছেন প্রথম অক্ষর আর সপ্তম অক্ষরের অদল বদল, মানে বেঙ্গলিটা দেখে ম্যাম বলছি। ওটাকে ম্যাম করলে পরে দেখুন সি আর এদিকে বি আসছে, তারপর সি হবে প্রথমে, তারপরে আর, তারপরে এ, তারপরে টি, তারপরে আই, সি, বি, ইউ, আর, ই, এ, ইউ, এভাবে যাচ্ছে ম্যাম। তাহলে ম্যাম বাদিক থেকে তো মানে সব বাদিক থেকে হচ্ছে পঞ্চম লেটার বলেছেন, তার মানে হচ্ছে আই হচ্ছে। আর শান্তিময় এ বলছিলে উত্তর, কেন বলছিলে শান্তিময়, একটু বলো। ম্যাডাম ওই তো প্রথমে বি কে সি এর জায়গায়, সি কে বি এর জায়গায় রাখলাম, হুম, পরবর্তীকালে আবার অদল বদল করতে বলেছে দ্বিতীয় এবং অষ্টম অক্ষরের জায়গায়, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, তো অষ্টম অক্ষরের জায়গায় দ্বিতীয় যে লেটারটা রয়েছে, হ্যাঁ। সরি দ্বিতীয় যে লেটারটা রয়েছে ইউ এর জায়গায় ইউ, আর একটা রয়েছে আপনার আর, হ্যাঁ, ঠিক আছে। হুম। তো ইউটাকে আর এর জায়গায়, আরটাকে ইউ এর জায়গায় রাখলে আপনার মানে পঞ্চম অক্ষরটা এ হচ্ছে। একটু দেখে নাও, এটা আমি দেখার সুযোগ পাইনি, এটা আমি দেখে তাহলে এর উত্তরটা আরেকবার বলবো। দুটো উত্তরের মধ্যে কনফিউশন, অনেকে উত্তর আই করেছে, আবার অনেকে উত্তর এ করেছে, ঠিক আছে। এটা আমিও এক চটকা দেখে কিন্তু উত্তর এ করেছিলাম, ঠিক আছে। এ মানে ডি এর উত্তর যেটা এ, আইও হতে পারে, আমি দেখে নিচ্ছি আরেকবার, আমি দেখে নিয়ে এর উত্তরটা একদম কারেক্টলি বলবো, ঠিক আছে। ম্যাম এটা তো আই হচ্ছে। হ্যাঁ হচ্ছে হয়তো আমাকে দেখতে হবে, আমি এর উত্তরগুলো খুব বেশি করে দেখার সুযোগ পাইনি, ঠিক আছে, কনসেপচুয়াল প্রশ্ন উত্তরগুলো। আচ্ছা ঠিক আছে, 10 নাম্বারটা একটুখানি গ্যাপ থাক, আমি দেখে নিচ্ছি 10 নাম্বারটা আমি আরেকবার দেখি। হ্যাঁ বলো। বলছি এখানে 12টা লেটার আছে, 12টার মধ্যে একে অন্যের স্থান পরিবর্তন করেছে। আমরা যদি মাঝখানে 6টা 6টা ভাগ করে নিই, ইউ থেকে এদিকে 6টা হচ্ছে, সি থেকে এদিকে 6টা, একটার সাথে একটা পাল্টানো হচ্ছে, তাহলে পুরোটা জিনিসটা এই ক্র্যাটিকটা আগে চলে আসছে। ক্র্যাটিকটা যদি আগে চলে আসে তাহলে নতুন যে লেটারটা পাওয়া যাচ্ছে সেখান থেকে 5 নাম্বার কিন্তু আই হচ্ছে। এভাবে একবার আচ্ছা আমি এটা দেখে নিচ্ছি, এখন অত বেশি দেখার সুযোগ নেই, ওটা দেখে নিচ্ছি আমি, ওটা অসুবিধে না। আচ্ছা এটা তো হয়ে গেল, 1 থেকে 10 অব্দি মোটামুটি ভাবে সবার ধরো উত্তর ক্লিয়ার হয়ে গেছে, অসুবিধা নেই। আচ্ছা আমি যেটা দেখার এখন অব্দি সুযোগ পাইনি সেটা হচ্ছে অনুচ্ছেদটা যেটা এসছে, ধরো প্যাসেজ যেটা এসছে, আমি এটা নিয়ে পরে আলোচনা করব, প্যাসেজটা নিয়ে আমি পরে আলোচনা করব। আই থিঙ্ক প্যাসেজে কটা প্রশ্ন ছিল, 1 2 3 4 6টা প্রশ্ন কি প্যাসেজ থেকে ছিল? দেখো তো প্যাসেজ থেকে কটা প্রশ্ন ছিল, 6টা? ম্যাম 5টা তো, ম্যাম 26 to 30 আমার এখানে আছে। ম্যাম 5টা কোয়েশ্চেন ছিল। ও 5টা কোয়েশ্চেন ছিল না, 11 হ্যাঁ। 12 13 14 15 5টা প্রশ্ন ছিল। প্যাসেজ থেকে 5টা কোয়েশ্চেন। আচ্ছা প্যাসেজ থেকে 5টা প্রশ্ন ছিল, এইটাও আমি তাহলে একটা মিস করেছি। দেখো তো এইটার উত্তর, প্যাসেজটা বাদ দিচ্ছি, প্যাসেজে যে 5টা প্রশ্ন বাদ দিচ্ছি, ওটা নিয়ে আমি লাস্টে আলোচনা করব। এইবার তোমরা আমাকে বলো এইটা কি করেছে, এটার উত্তর আমি করিনি। সেটা হচ্ছে গিভেন বিলো দা 4 স্টেটমেন্টস in 1854 for the first time 3 universities were set up in India. এটা মনে আছে যে 3 ইউনিভার্সিটি সেট আপ হয়েছিল, ঠিক আছে। The progress of education was slow in pre-independent India. হ্যাঁ, Macaulay minutes did have a crippling effect on a proper development of education in India. ঠিক। আর 4 নাম্বার, ন্যাশনাল college was set up in 1906 for imparting knowledge of India's art, literature and philosophy under the principalship of Motilal Ghosh. কি করেছো এটা, কি করেছো এটা? আচ্ছা 3টে ইউনিভার্সিটি কত সালে সেট আপ হয়েছিল? এডুকেশনের স্টুডেন্টরা আছো এখানে? 1857 সালে স্যার দিদি। কত ওটা? 1857। 1857। আচ্ছা এর উত্তর কি করেছো অদিতি? আমার এই মুহূর্তে কোশ্চেনটা আমার সামনে নেই, আমি আপনাকে পরে বলছি। আমার মানে ওটা ফার্স্ট করেছি প্রথমটা, কি করেছে এই মুহূর্তে। ম্যাম আমি এটার আনসার সি করেছি, 2 and 3 আর কারেক্ট। 2 আর 3 আর কারেক্ট করেছো?
এটা নিয়ে একটু আমি এটা দেখতে হবে আরেকবার, ঠিক আছে, এটা নিয়ে আরেকবার দেখবো আমি। আচ্ছা, এটা আমি আরেকবার দেখবো। ম্যাকিউলেস মিনিটসটা আমার জানা ছিল, সেটা যে ঠিক সেটা আমি জানতাম। আর ম্যাকিউলেস মিনিটসটা এটা একদম কনফার্ম, এটা কারেক্ট। কিন্তু আর এইটাও আমি জানতাম, 4 নাম্বারটা এটা খুব একটা আমার প্রাসঙ্গিক বলে মনে হয়নি, তো সেই কারণে আমি 2 and 3 করেছি। আচ্ছা দাঁড়াও, কত এই 1 নাম্বারটা নিয়ে আমার কনফিউজ। 1857 সালে, এখানে যদিও 1854 সাল দিয়েছে, ঠিক আছে, 1857 সালে কিন্তু ফার্স্ট টাইম 3 ইউনিভার্সিটিজ ওয়্যার সেট আপ ইন ইন্ডিয়া, ঠিক আছে। 3টে ইউনিভার্সিটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, মাদ্রাস ইউনিভার্সিটি এন্ড বম্বে ইউনিভার্সিটি। এটা কিন্তু 1857 সাল, হ্যাঁ ম্যাম, নট 1854 সাল, ঠিক আছে। হ্যাঁ দিদি, তো 1854 উডের ডিসপ্যাচটা হলো, তারপর 3 বছর পরেই 3টে ইউনিভার্সিটি হলো। হ্যাঁ, এটা কিন্তু 1854 1854 না, এটা হয়নি কিন্তু। 1857। হ্যাঁ, যদি এটা হয় তাহলে কিন্তু আমি বলবো যে ও যেটা করেছে, দুর্জয় যেটা করেছে 2 and 3 আর কারেক্ট, আই থিঙ্ক। 4 নাম্বারটাও দিদি, দেখতে আমিও হবে, তাই ন্যাশনাল করেছি। কলেজ। 2 and 3 ন্যাশনাল কলেজ আমিও ওয়াজ তাই সেট করেছি আপ। ম্যাম। হ্যাঁ, 2 আমারও and তাই 3 মনে হচ্ছে। ন্যাশনাল কলেজ, এডুকেশনাল স্টুডেন্টরা কোথায়? আচ্ছা, ন্যাশনাল কলেজ কিন্তু সেট আপ হয়েছিল, জানো তো, ঠিক আছে। ন্যাশনাল কলেজ, এই যে 4 নাম্বার অপশনটা দিয়েছে না, এই জন্য বললাম আলোচনা করা। হ্যাঁ, 4 নাম্বার অপশনে যেটা দিয়েছে না, যে ন্যাশনাল কলেজ ওয়াজ সেট আপ ইন 1906, এটা কিন্তু ঠিক তাই। 1906 এ হচ্ছে তোমার ন্যাশনাল কলেজ কিন্তু সেট আপ হয়েছিল, ঠিক আছে। স্বদেশী মুভমেন্টের দ্বারা এটা কিন্তু সেট আপ করেছিলেন, মানে শ্রী অরবিন্দ। ইট ওয়াজ স্টার্টেড উইথ শ্রী অরবিন্দ ঘোষ অ্যাজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য কলেজ, এবং এই ন্যাশনাল কলেজের ফার্স্ট প্রিন্সিপাল ছিলেন কিন্তু শ্রী অরবিন্দ ঘোষ। না, কিন্তু না না, ভুল দিয়েছে, দেখো মতিলাল ঘোষ দিয়েছে, দেখেছো লক্ষ্য করে? দেখো কিরকম ঘুরিয়ে দিয়েছে। 4 নাম্বার অপশন ন্যাশনাল, একদম ঠিক অপশন দিয়েছে। দেখো, যে ন্যাশনাল কলেজ ওয়াজ সেট আপ ইন 1906, ঠিক, ফর ইম্পার্টিং নলেজ অফ ইন্ডিয়াস আর্ট, লিটারেচার এন্ড ফিলোসফি, ঠিক, আন্ডার দ্য প্রিন্সিপালশিপ অফ মতিলাল ঘোষ নয়, আন্ডার দ্য প্রিন্সিপালশিপ অফ অরবিন্দ ঘোষ। 2-3 করেছি, এটা 2-3 আর কারেক্ট করেছি, এটা আমি সিটটা 2-3 হবে এটা। আন্ডার দা, এটার উত্তরটা জেনে রাখো। সবসময় তো ধরো উত্তর জেনে গেলাম তাহলে তো হলো না, কেন সেই উত্তরটা ভুল হলো? এখানে ভুলটা হয়েছে, প্রিন্সিপালশিপ অফ মতিলাল ঘোষ নয়, এটা প্রিন্সিপালশিপ অফ শ্রী অরবিন্দ ঘোষ হবে। ন্যাশনাল কলেজ 1906 সালেই সেট আপ হয়েছে, এবং তার ফার্স্ট প্রিন্সিপাল ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ, মতিলাল ঘোষ নয়। তো এটার উত্তর 1 নাম্বারটা ভুল আর 4 নাম্বারটা ভুল। এই দুটো যদি ভুল হয়, 2 and 3 আর কারেক্ট, অর্থাৎ 16 নাম্বারের সি উত্তর কারেক্ট। জেনে রাখো, বিষয়গুলো জেনে রাখো পরবর্তীকালে। ম্যাম সি। হ্যাঁ, সি, 2 আর 3 আর আচ্ছা, কারেক্ট। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এক একটা করে উত্তর ঠিক হচ্ছে, দুর্জয় মনে হচ্ছে না, মানে মানে আশ্বস্ত হলাম ধরো, একটু মানে ভালো লাগছে তখন। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এটার 1 নাম্বার 4 নাম্বার ভুল, তাহলে 16 জেড সিরিজের 16 উত্তর হবে হচ্ছে কিন্তু সি, 2 আর 3 আর কারেক্ট এটা। তারপরে 17 নাম্বার, সেটা হচ্ছে হাউ মেনি গোলস আর দেয়ার ইন দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা তো 17 ম্যাম গোলস আমি হবে। জানি এটা 17। হ্যাঁ, 17 নাম্বারের উত্তর কিন্তু সি হবে, 17 হবে। 17টা গোল আছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের, 17টা গোল আছে। আর সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে আমি দেখলাম সেটে 2-3টে প্রশ্ন দিয়েছে, আরো প্রশ্ন আসবে, ঠিক আছে। এইটা হলো। তারপরে 18 নাম্বার, গিভেন বিলো দ্য ডিফারেন্ট স্টেপস অফ টিচিং প্রসেস, ঠিক আছে। 4টে কোড দিয়ে, 5টা কোড দিয়েছে, ঠিক আছে। 1 নাম্বার, মাইক্রোফোন মিউট করো সবাই, মাইক্রোফোন মিউট করো অতনু দাস। হ্যাঁ, given below the different steps of teaching process, 1 নাম্বার দিয়েছে relating the present knowledge with the previous knowledge, 2 নাম্বার দিয়েছে evaluation, হ্যাঁ, 3 নাম্বার দিয়েছে রিটিচিং, 4 নাম্বার অপশন দিয়েছে ফর্মুলেটিং অবজেক্টিভস, আর 5 নাম্বার অপশন দিয়েছে প্রেজেন্টেশন অফ মেটেরিয়ালস।
বলো এর উত্তর তোমরা কি ডি করেছো? নাম্বার ডি নাম্বার হবে। ম্যাম এটা ডি নাম্বার কি করে হবে? এটা তো আমার মনে হচ্ছে সি নাম্বার হবে। এটা সি হবে, কারণ রিটিচিংটা পরে এটা হয়, C হবে, teaching C যাওয়ার হবে। পর সি হবে। হ্যাঁ ম্যাম, হচ্ছে রিটিচিং যখন আমি মূল্যায়ন করে দেখলাম যে হলো না, তারপরে তো আমি মানে আবার পড়াবো, তার আগে কেন একদম পড়াবো? তাই, ইভালুয়েশন কখনোই শেষে আসবে না। এই জন্য ব্লুমস ট্যাক্সোনমিতে এখন মূল্যায়ন কিন্তু সবার শেষে আসে না, ঠিক আছে? কারণ মূল্যায়ন করার পর সেটাকে কিন্তু আবার পর্যবেক্ষণ করার ব্যাপার আসে, ঠিক আছে? সো আমারও মনে হচ্ছে যে 18 নম্বরের উত্তর কিন্তু সি হবে। সি অর্থাৎ প্রথমে 4 নাম্বার অপশন অর্থাৎ ফর্মুলেটিং অবজেক্টিভস, তারপরে 1 নাম্বার অপশন হচ্ছে রিলেটিং দ্য প্রেজেন্ট নলেজ উইথ দ্য প্রিভিয়াস নলেজ, তারপরে 5 নাম্বার অপশন প্রেজেন্টেশন অফ মেটেরিয়ালস, তারপরে 2 নাম্বার ইভালুয়েশন, তারপরে 3 নাম্বার হচ্ছে রিটিচিং। আই থিংক এর উত্তর ম্যাডাম কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারেও পড়েছিল একবার নেটে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু সি উত্তর হবে। সি উত্তর মানে আমি কিন্তু বারবার করে বলছি, এক একজনের এক এক রকম আসবে, তবু আমি বলে দিচ্ছি। 4 নাম্বার অপশন ফর্মুলেটিং অবজেক্টিভস, 1 নাম্বার অপশন রিলেটিং দ্য প্রেজেন্ট নলেজ উইথ দ্য প্রিভিয়াস নলেজ, তারপর প্রেজেন্টেশন অফ মেটেরিয়াল, তারপর ইভালুয়েশন, আর তারপরে কিন্তু লাস্ট হচ্ছে রিটিচিং। কারণ ইভালুয়েশন এখন শেষে পড়ে না, কারণ মূল্যায়নের পর তো সেটাকে আবার ধরো পর্যবেক্ষণ করার দরকার হয়। সো 18 নম্বরের উত্তর কিন্তু সি হবে। জেড সিরিজে 18 নম্বরের উত্তর সি হবে। 19 নাম্বার প্রশ্নটা আমি পুরোটা বলছি না, এখানে পুরোটা ম্যাথমেটিক্স রয়েছে একটা প্রশ্ন, এর উত্তর কি হবে সেটা তোমরা আমাকে বলো। সুলতান আহমেদ অ্যান্ড কাসিম স্টার্ট আ বিজনেস সাচ ইনভেস্টিং রুপিস 20,000 এরকম কিছু একটা দিয়েছে। এই প্রশ্নটার উত্তর তোমরা কি করেছো বলো, কারণ ডিটেলড আলোচনা করা যাবে না। এর উত্তর কি করেছো বলো, তারপর আমি বলছি উত্তর কি হয়েছে। বলো, সবাই বলো। ম্যাম এটা এ হবে Yes, উত্তরটা। এটার উত্তর এ হবে। বাকিরা করতে পারোনি পরীক্ষায়? এর উত্তর কিন্তু এ হবে, এটার উত্তর এ হবে, এটার উত্তর এ হবে, ঠিক আছে? আমি পুরো প্রশ্নটা পড়ছি না, জেড সিরিজের শুধু বলে দিচ্ছি। জেড সিরিজের এটা কত নাম্বার প্রশ্ন, দাঁড়াও, 19 নাম্বার। জেড সিরিজের 19 নাম্বার যে ম্যাথমেটিক্স এর যে অঙ্কটা দিয়েছে, সুলতান আহমেদ এন্ড কাসিম স্টার্ট আ বিজনেস, যে ইনভেস্টিং রুপিস এর কথাটা দিয়েছে, ইনভেস্টিং এর যে অঙ্কটা দিয়েছে, এর উত্তর কিন্তু এ নাম্বার হবে। তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, দ্য নেম অফ দ্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট promoted by Apple Inc. which can create reminders, take notes, set alarms among many other tasks is কি হবে Siri উত্তর? হবে না? হ্যাঁ Siri হবে না? হ্যাঁ সিরি হবে, হ্যাঁ SIRI। সিডি বি নাম্বারটা বি নাম্বারটা উত্তর হবে, বি নাম্বার উত্তর হবে। SIRI সিরি, এই উত্তর কিন্তু SIRI সিরি হবে। the name of the virtual assistant promoted by Apple which can create reminders, take notes and alarms among many other tasks is SIRI সিরি। 20 নম্বরের উত্তর হচ্ছে বি। 21 নম্বরে চলে যাচ্ছি, সরাসরি একটা অঙ্কের প্রশ্ন। what is the next term in the following series? একটা সিরিজ দিয়েছে 2 1 1/2 1/4 1/8, তারপরের উত্তর বলো কি হবে? বি হবে, বি। 3/48। হ্যাঁ এক্স্যাক্টলি এটার উত্তর বি হবে। 21 নাম্বার জেড সিরিজের 21 নাম্বার যে ম্যাথমেটিক্স, 21 নাম্বার যে ম্যাথমেটিক্স, হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোইং সিরিজ? 2 1 1/2 1/4 1/8 দেন 3/48, অর্থাৎ বি নাম্বার উত্তর হবে। 21 বি। দেখো 21 নাম্বার অবধি সবার ক্লিয়ার হয়ে গেছে নাকি? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। ক্লিয়ার। এবার 22 নম্বরে চলে আসি, ঠিক আছে? আমি আসলে সবগুলো সব জায়গায় করে উঠতে পারিনি। 22 নম্বরে অ্যাচিভমেন্ট টেস্ট, খুব সুন্দর প্রশ্ন। অ্যাচিভমেন্ট টেস্ট আর কমনলি ইউজড ফর দ্য পারপাস অফ, এটা কি করেছো? 22 নম্বরের উত্তর ডি হবে, ডি হবে। এক্স্যাক্টলি Assessing the amount of learning after amount of teaching. learning after teaching.
একদম একদম এটার উপর দিয়ে লার্নিং আউটকামের উপর দিয়ে কিন্তু দেখো 2-3টে প্রশ্ন দিয়েছে, যার একটা হচ্ছে এইটা, অ্যাচিভমেন্ট টেস্ট আর কমনলি ইউজড ফর দ্য পারপাস অফ অ্যাসেসিং দ্য অ্যামাউন্ট অফ লার্নিং আফটার টিচিং। অর্থাৎ কোনো একটা টিচিং করার পর তুমি কতটা লার্ন করতে পারছো সেটার অ্যাসেসিং করার জন্য কিন্তু অ্যাচিভমেন্ট টেস্টটা নেওয়া হয়। অ্যাচিভমেন্ট টেস্ট কিন্তু অনেক ধরনের হয়, ঠিক আছে? অ্যাচিভমেন্ট টেস্ট যেটা, অ্যাচিভমেন্ট টেস্ট অনেক ধরনের হয়, স্কিল ডেভেলপমেন্ট হতে পারে বা যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট টেস্ট হতে পারে, সেটা কিন্তু অ্যাসেস করার জন্যই হয় যে একজন টিচার টিচ করেছে, তুমি কতটা লার্ন করতে পেরেছো। অ্যাসেসিং দ্য অ্যামাউন্ট অফ লার্নিং আফটার টিচিং এর উত্তর হবে। তাহলে হয়ে গেল এটার 22 নম্বরের উত্তর। 22 এর জেড সিরিজের উত্তর কিন্তু ডি হবে, অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্ট আর কমনলি ইউজ ফর দ্য পারপাস অফ অ্যাসেসিং দ্য অ্যামাউন্ট অফ লার্নিং আফটার টিচিং। তারপরের প্রশ্ন 23 নাম্বার, কি করেছো? 4 students WXYZ appeared in 4 papers 1, 2, 3 and 4 in a test. Their scores out of 100 are given below বলে দেওয়া হয়েছে। Which candidate has secured between 60 to 65 marks in average? কি উত্তর হবে বলো এটার? এটা বারণই করতে কেউ? ম্যাম ডব্লিউ, ম্যাম ডব্লিউ করেছি ইয়েস ডাব্লিউ হবে এটার উত্তর। হ্যাঁ সি হবে, আমারও এটা সি হবে, ডাব্লিউ হবে এর উত্তর। ম্যাম এটা আমি ঢিল মেরেছি, ঠিক হয়ে গেছে। ঢিল মেরে ঠিক হয়েছে, যাক ঢিল মেরে ঠিক তো হয়েছে, ঢিলটা ঠিক জায়গায় গিয়ে পড়েছে। 4 students WXYZ appeared in 4 papers 1, 2, 3, 4 in a test. Their scores out of 100 are given below. আর কার 60 to 65 মার্কস অ্যাভারেজে রয়েছে, এটা উত্তর হবে কিন্তু ডাব্লিউ, অর্থাৎ সি উত্তর হবে। জেড সিরিজের 23 নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু সি হবে, ডাব্লিউ। তারপরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, the full form of NKN which is responsible to provide unified high speed network backbone for educational institution in India is, কি হবে বলো এর উত্তর? ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক। হ্যাঁ ম্যাম তাই করেছি। The full form of NKN which is responsible to provide unified high-speed network backbone for educational institution in India is National Knowledge Network. অর্থাৎ জেড সিরিজের 24 নম্বরের উত্তর কিন্তু বি হবে। 25 নাম্বার, গুরুকুল সিস্টেম। যারা আমার কাছে হায়ার এডুকেশনের ক্লাস করেছো এগুলো অনেক পড়েছো, ঠিক আছে? বেদ উপনিষদের জ্ঞান প্রচুর নিয়ে নিয়েছো, মৌর্য পিরিয়ড, গুপ্ত পিরিয়ড, কিভাবে আমাদের এডুকেশন সিস্টেম এসেছে খুব তোমরা জানো ভালো মতো। আশা করি সবাই উত্তরটা ভালো করে করতে পেরেছো যে গুরুকুল সিস্টেম অফ এডুকেশন ইন ইন্ডিয়া ফ্লারিশড ডিউরিং ভেদিক অ্যান্ড উপনিষদিক পিরিয়ড, মৌর্য পিরিয়ড, কি এটা কুষাণা, কুষাণ, হ্যাঁ কুষাণ পিরিয়ড, আর একটা গুপ্ত পিরিয়ড। অবশ্যই এর উত্তর হবে কিন্তু ভেদিক এন্ড উপনিষদিক পিরিয়ড। ও এটাই করেছি ম্যাম, কিন্তু আমি ক্লিয়ার মানে ছিলাম না, ঢিল মেরে এটাই তো দিলে আবার। করেছি, এটাই তো করে, কিন্তু এটা আমি গুরুকুল মানে সিস্টেম, গুরুকুল সিস্টেম তখন থেকে চলছে, বেদ উপনিষদিক সময় থেকে চলছে গুরুকুল সিস্টেম। গুরুকুল সিস্টেম অফ এডুকেশন ইন ইন্ডিয়া ফ্লারিশড ডিউরিং ভেদিক এন্ড উপনিষদিক পিরিয়ড। 25 এর জেড সিরিজের 25 এর উত্তর হবে কিন্তু এ। এইবার চলে এসো 26 থেকে 28, একটা গ্রাফ করা আছে, ঠিক আছে? এগুলো সব একটা বই থেকে আসে, আমি এখন বলবো না বইয়ের নাম, আমি সবার সামনে বলবো না, কিন্তু একটা বই থেকে এগুলো সমস্ত প্রশ্নের উত্তর কমন পাওয়া যায়। ওই তো 26 থেকে 28, মানে 3টে প্রশ্ন এখান থেকে এসছে। ইন দ্য ফলোইং ডায়াগ্রাম রেক্টাঙ্গেল রিপ্রেজেন্টস ম্যান, ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টস এডুকেটেড অ্যান্ড সার্কেল রিপ্রেজেন্টস আরবান অ্যান্ড স্কোয়ার রিপ্রেজেন্টস গভর্নমেন্ট এমপ্লয়ি। 26, 27, 28 এই ডায়াগ্রামের উপর থেকে এসেছে। বলো 26 নম্বরের উত্তর কি হয়েছে? এটা তো ফিলোসফি স্টুডেন্টদের এমনিই পারা উচিত। কোশ্চেনটা না বললে বুঝবো কি করে? কোশ্চেন প্রথমটা 26টা বলো, 26 নাম্বারটা বলো। হোয়াট ইজ সবার থেকে রিপ্রেজেন্ট আলাদা। বাই দ্য নাম্বার 4? হোয়াট ইজ রিপ্রেজেন্ট বাই দ্য নাম্বার 4? বি অপশন। ইয়েস, আরবান এডুকেটেড ম্যান। বি অপশন হবে। ইয়েস, বি অপশন হবে, আরবান এডুকেটেড মেন।
26 নাম্বার, হোয়াট ইজ রিপ্রেজেন্ট বাই দ্য নাম্বার 4? এটার উত্তর কিন্তু আরবান এডুকেটেড মেন হবে। 27 নাম্বার, which of the following represents the educated men but not urban? এটা কি করেছো? ম্যাম এটাও 11 হবে 11। 11 হবে এর উত্তর। which of the following represents the educated men but not urban? এর উত্তর কিন্তু ডি হবে, 11 হবে। 27 ডি উত্তর হবে। গ্রাফিক্স এর 26 নাম্বারটা হবে হচ্ছে আরবান এডুকেটেড মেন, বি উত্তর হবে। 27 এর উত্তর হবে কিন্তু ডি, অর্থাৎ 11। আর 28 যেটা, এটা লাস্ট প্রশ্ন যেটা 28, which of one of the following represents urban men government employee? এটার উত্তর কি করেছো? ম্যাম 6 6 উত্তর হবে এর, 6 উত্তর হবে বি, অর্থাৎ 6 উত্তর হবে which one of the following represents urban men government employee? এটার 6 উত্তর হবে। তো ডায়াগ্রাম যেটা দিয়েছে বা গ্রাফিক্স যেটা দিয়েছে তার ডায়াগ্রামের মধ্যে 3টে প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন হোয়াট ইজ রিপ্রেজেন্ট বাই দ্য নাম্বার 4, এর উত্তর হবে কিন্তু আরবান এডুকেটেড মেন। হুইচ, তারপরে 27 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য এডুকেটেড মেন বাট নট আরবান, এর উত্তর হবে ডি 11। আর 28 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস আরবান মেন গভর্নমেন্ট এমপ্লয়ি, এর উত্তর হবে বি, অর্থাৎ 6। ম্যাম আমার 26 আর 28টা ঠিক আছে, 27টা ভুল গেছে। 27টা ভুল, তাহলে একটু ক্রস দিয়ে রাখো ওখানে। তাহলে 26, 27, 28 তিনটে হলো। জেড সিরিজ নিয়ে আলোচনা করছি। জেড সিরিজের 29 নাম্বার, দ্য ডাইনামিক অ্যাপ্রোচ, বারবার করে বলি যে টিচিং লার্নিং ইজ আ ডাইনামিক অ্যাপ্রোচ। দ্য ডাইনামিক অ্যাপ্রোচ টু টিচিং লার্নিং প্রসেস মিনস দ্যাট, দেখো টার্মগুলো কতটা কমন টার্ম যারা পড়েছো ধরো, ঠিক আছে, কিন্তু আজকে আমি ওখানে পরীক্ষার হলে দেখলাম 90% স্টুডেন্টস না পড়ে পরীক্ষা দিতে গেছে। 90% স্টুডেন্টস, 10% হয়তো খুব ভালো করে পড়াশোনা করে গেছে। দ্য ডাইনামিক অ্যাপ্রোচ টু টিচিং লার্নিং প্রসেস মিনস দ্যাট, 1 নাম্বার অপশন দিয়েছে টিচিং শুড বি ওপেন টু চেঞ্জ, ঠিক আছে। 2 নাম্বার, টিচিং শুড বি মেড রেলিভেন্ট টু স্টুডেন্টস নিডস। 3 নাম্বার অপশন দিয়েছে টিচিং শুড এমফাসাইজ স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু লার্নিং অ্যাক্টিভিটিস। আর 4 নাম্বার অপশন দিয়েছে টিচিং শুড টেক ইনটু অ্যাকাউন্ট স্টুডেন্টস রেসপন্সেস। এইবার বলো এই 4টে অপশনের মধ্যে কোনটা করেছো? ডাইনামিক অ্যাপ্রোচ টু টিচিং লার্নিং প্রসেস মিনস দ্যাট, কি করলে এটা বলো? বলো বলো বলো, যা উত্তর হয়েছে সেটা বলো। ম্যাম আমি করেছি এ। না, ম্যাডাম সি হবে, সি হবে এটার উত্তর, সি 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 হবে। আই থিংক, মানে এটা এগুলো তো খুব কনসেপচুয়াল প্রশ্ন, একটার সাথে অন্যটা। অ্যাক্টিভিটিস যেটা সেটাই হবে। আমি বলছি যে এখনকার দিনের এডুকেশন কিন্তু পুরোটাই লার্নিং অ্যাক্টিভিটিস এর উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তুমি লক্ষ্য করে দেখো টিচিং শুড বি ওপেন টু চেঞ্জ, ঠিক কথা, মানে কোনো অপশনটাই কিন্তু ভুল না, কিন্তু আমার মনে হচ্ছে যে টিচিং শুড বি ওপেন টু চেঞ্জ আর টিচিং শুড বি মেড রেলিভেন্ট টু স্টুডেন্টস নিডস, হ্যাঁ এই দুটো তো ঠিক আছে, তার সাথে 3 নাম্বার যে অপশনটা, আই থিংক এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ডাইনামিক অ্যাপ্রোচের সাথে, যে টিচিং শুড এমফাসাইজ স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু লার্নিং অ্যাক্টিভিটিস, যেটা ধরো লার্নিং বাই ডুইং, হ্যাঁ কাজের মাধ্যমে কোনো কিছু শেখা, যেটা কিন্ডারগার্টেন শিক্ষায় ফ্রয়েবেল ধরো এটাকে অ্যাকসেপ্ট করেছেন। এটা কিন্তু বলতে পারো যে ডায়নামিক টিচিং অ্যাপ্রোচের এটা কিন্তু একটা বড় কনসেপ্ট, সেটা হচ্ছে টিচিং শুড এমফাসাইজ স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু লার্নিং অ্যাক্টিভিটিস। আমার মনে হচ্ছে এটা যেহেতু খুব কনসেপচুয়াল প্রশ্ন। হ্যাঁ বলো। পার্টিসিপেন্ট তখনই করবে না যখন নিড হবে। হ্যাঁ নিড হলে পার্টিসিপেট, মানে নিড হবে যখন, না 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 না, স্টুডেন্টদের নিডের উপরে এডুকেশনের ডাইনামিক নির্ভর করে না। এটা ম্যাডাম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আর এটার এক্সপ্লেনেশনটা এটাই করা আছে যে ডাইনামিক মানেই হচ্ছে মানে লার্নিং বাই ডুইং, যেটা সেটাই বলতে চাইছি। ইয়েস, আমি যে কথাটা এখনই বললাম লার্নিং বাই ডুইং, বারবার করে মেঘা কিন্তু আমি টিচিং অ্যাপটিটিউডের ক্লাসে এটা বলেছি, তাই না? এই শব্দটার সাথে শুনে ধরো পরিচিত, লার্নিং বাই ডুইং, কাজের মাধ্যমে কোনো কিছু শেখা।
ঠিক আছে, এটা কিন্তু মোস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে লেকচার মেথড বেশি চলতো, স্টুডেন্টদের লেকচার দিয়ে বেরিয়ে গেলেন টিচাররা। এখন কিন্তু লার্নিং মানে বাই ডুইং, কোনো কিছু কাজের মাধ্যমে কোনো কিছু শেখা বা শিক্ষাদান করা, এটার উপর কিন্তু অত্যাধিক গুরুত্ব আরোপ করা হয়। সো আই থিঙ্ক এর উত্তর হওয়া উচিত, দ্য ডাইনামিক অ্যাপ্রোচ টু টিচিং লার্নিং প্রসেস মিনস দ্যাট টিচিং শুড এমফাসাইজ স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু লার্নিং অ্যাক্টিভিটিস। আই থিঙ্ক এটার এগুলো কনসেপচুয়াল, এগুলো ওরা মনে করতে পারে, হয়তো অন্য উত্তর হতেও পারে, তারা মনে করতে পারে, বাট আমার মনে হচ্ছে এর উত্তর কিন্তু 29-এর এটা সি উত্তর হবে। টিচিং শুড এমফাসাইজ স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু লার্নিং অ্যাক্টিভিটিস। মানে আমার কাছে 4টে অপশনই কারেক্ট, বাট এই অপশনটা কিন্তু মানে বেশি কারেক্ট, অন্য অপশনের থেকে এটা বেশি কারেক্ট, এটা আমার বারবার করে মনে হচ্ছে বেশি কারেক্ট এটা। হ্যাঁ, সো 29-এর এটা কিন্তু জেড সিরিজের 29-এর এটার উত্তর কিন্তু সি হবে। বাপরে, সবে 29 নাম্বার হচ্ছে, অনেক বেঁচে গেছে। তারপরে প্রশ্নের উত্তর সবাই জানো, হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট নোন অ্যাজ ফর মেজারিং আর্থকোয়েক? এটা সবাই জানো, বলো কি উত্তর? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ, সিসমোগ্রাফ সি। একদম একদম, এর উত্তর সিসমোগ্রাফ, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব সংশয় কোনো কিছু নেই। সুতরাং 30-এর উত্তর হবে কিন্তু সি। তারপর, which application protocol is used for distributed, collaborative and hypermedia data communication in World Wide Web? খুব সোজা উত্তর, ম্যাম এটা সি। সি, HTTP। ইয়েস, এটার উত্তর HTTP। এটা আছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক ঠিক ঠিক, এটার উত্তর কিন্তু তোমার HTTP। Which application protocol is used for distributed, collaborative and hypermedia data communication in World Wide Web is HTTP। অর্থাৎ 31 নম্বরের জেড সিরিজের উত্তর হবে কিন্তু সি। তারপরের প্রশ্নটা তো খুব সহজ প্রশ্ন ছিল ইভালুয়েশন থেকে, আমি তোমাদের দর্শন পরিবার গ্রুপেও ক্লাস নিয়েছি এটার উপরে। গ্রেডিং দ্য ফাইনাল লার্নিং আউটকাম ইজ নোন অ্যাজ সামেটিভ ইভালুয়েশন, ফরম্যাটিভ ইভালুয়েশন, কন্টিনিউয়াস ইভালুয়েশন, নরম্যাটিভ ইভালুয়েশন। হ্যাঁ, কি হবে? এ ম্যাম। অবশ্যই এ, হবে অবশ্যই এ, সামেটিভ ইভালুয়েশন, অবশ্যই অবশ্যই সামেটিভ ইভালুয়েশন। ভীষণ কনসেপচুয়াল, ভীষণ সোজা প্রশ্ন দিয়েছে। 32 নম্বরের উত্তর, গ্রেডিং দ্য ফাইনাল লার্নিং আউটকাম ইজ নোন অ্যাজ সামেটিভ ইভালুয়েশন। আচ্ছা, এটা হলো সামেটিভ ইভালুয়েশনের পরে, এটা 32 নাম্বার চলে গেল। 33 নাম্বার, which technology allows sharing of internet access of one mobile node among others nodes using wireless medium? এটার উত্তর কি হবে? হটস্পট। সোজা এটা অবশ্যই ডি হটস্পট, হবে। অবশ্যই হটস্পট, এর উত্তর হবে Hotspot। অবশ্যই হটস্পট। 33 নাম্বার জেড সিরিজের উত্তর হবে কিন্তু হটস্পট। আজকেই তোমরা বুঝে যাবে, তোমাদের সেটের রেজাল্ট বেরোনোর দরকার নেই, আজকেই বুঝে যাবে যে কে কত নাম্বার পেয়েছো। হটস্পট এটার উত্তর 33 নাম্বার। 34 নাম্বার, এর উত্তর কি করেছো বলো তো? আমি পুরোটা করিনি, হ্যাঁ এর উত্তর বেরিয়েছে। এ গিভেন মিক্সচার কন্টেন্টস মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 4:3. If 5 liters of water is added to the mixture, the ratio become 4:5. Find the quantity of milk in the given mixture. এর উত্তর কি হবে? কি করেছো এটার উত্তর? 34 নাম্বার করনি, কেউ বাদ দিয়ে এসছো? কেউ করনি? ম্যাডাম 10 লিটার। অবশ্যই 10 লিটার। দশ ছুড়েছে, ঢি লেগে গেছে। A given mixture contains milk and water in the ratio 4:3. If 5 liters of water is added to the mixture, the ratio becomes 4:5. Find the quantity of milk in the given mixture. এর উত্তর হবে কিন্তু 10 লিটার্স। অর্থাৎ জেড সিরিজের 34 নম্বরের উত্তর হবে কিন্তু সি। 34 অব্দি হয়ে গেল, সবাই কিন্তু আজকেই ক্লিয়ার হয়ে গেলে পেপার 1 নিয়ে। 35 নাম্বার খুব সোজা প্রশ্ন দিয়েছে, যারা আইপি অ্যাড্রেস সম্পর্কে জানো মানে এক চোখে উত্তর করে দিতে পারবে। আইডেন্টিফাই দ্য আইপি অ্যাড্রেসেস ফ্রম দ্য ফলোইং। এর উত্তর হবে কিন্তু বি, 202.50.20.148। এটা কিন্তু উত্তর হবে। আইপি অ্যাড্রেস এইভাবেই কিন্তু লেখা হয়, আইডেন্টিফাই দ্য আইপি অ্যাড্রেসেস ফ্রম দ্য ফলোইং। 4টে অপশন দিয়েছে, তার অপশন বি উত্তর হবে।
202.50.20.148 যারা আইপি অ্যাড্রেস মোবাইলে ইউজ করেছে তারা জানে সবাই এর উত্তরটা এরকমই হবে। 35 উত্তর তাহলে হয়ে গেল কিন্তু বি। 36 ফিলোসফি স্টুডেন্টরা উত্তর করবে, হুইচ ব্রাঞ্চ অফ ফিলোসফি এক্সামিনস ইস্যুস পার্টেনিং টু দ্য নেচার অফ রিয়ালিটি? এর উত্তর কি বলবে বলো? আমি তো ম্যাম কি এই উত্তর করেছি, হবে? আমি তো এই করেছি অনটোলজি। অন্টোলজি হবে ম্যাডাম। এটা অন্টোলজি হবে বলছো? হ্যাঁ অন্টোলজি হবে, আমি এটা দেখিয়েছিলাম কোথাও। আর তাছাড়া এটা মেটাফিজিক্স এর একটা ব্রাঞ্চ, তো ধরুন অন্টোলজি, তো এখানে বলেছে যে রিয়েলিটি নিয়ে আলোচনা কিন্তু অন্টোলজিতেই থাকে, সত্তা সংক্রান্ত আলোচনা বুঝতে হবে এক এখানে। মিনিট দাঁড়াও, আমি এক সেকেন্ড দেখি, আমি তোমাকে বলছি। হ্যাঁ, নেচার রিয়ালিটি নিয়ে আলোচনা করে অন্টোলজি, এর উত্তর হবে অন্টোলজি। হুইচ ব্রাঞ্চ অফ ফিলোসফি এক্সামিনস ইস্যুস পার্টেনিং টু দ্য নেচার অফ রিয়ালিটি? এর উত্তর হবে অন্টোলজি। অন্টোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেটাফিজিক্স ডিলিং উইথ দ্য নেচার অফ বিং। এটা জেনে রাখবে, জেনে রাখাটা খুব দরকার উত্তরটা। What is called ontology? Ontology is a branch of metaphysics dealing with the nature of being. মেটাফিজিক্স হবে না ম্যাডাম? না, মেটাফিজিক্স হবে না, এটা অন্টোলজি হবে। নেচার নিয়ে ডিল করে অন্টোলজি। কিন্তু রিয়েলিটি সম্পর্কে বলেছে তো, নেচার অফ রিয়েলিটি। হ্যাঁ মানে সত্তা সম্পর্কিত আলোচনা, এটা তো অন্টোলজিতেই হবে। অন্টোলজি হবে আমার তো মনে হচ্ছে, মেটাফিজিক্স মেটাফিজিক্সটা আরো ওয়াইডার, মানে যদি আত্মা টাত্মা থাকতো তাহলে মানে সেক্ষেত্রে মেটাফিজিক্সটা অন্টোলজি ইজ আ পার্ট অফ মেটাফিজিক্স, অন্টোলজি ইজ আ ব্রাঞ্চ অফ মেটাফিজিক্স। ম্যাম মানে ঠিকই বলেছে যে মেটাফিজিক্সটা অনেক বৃহৎ। মেটাফিজিক্স তো যেটা মেটাফিজিক্স তো যেটা সেটা হচ্ছে বিয়ন্ড রিয়ালিটি, রিয়ালিটি থেকে অনেক বাইরে। Metaphysics, ontology is a part of metaphysics, and metaphysics is the branch of philosophy that deals with the first principle of thing, including abstract concepts such as being, knowing, identity, time and space. এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে মেটাফিজিক্স। সো এটার উত্তর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি এটার উত্তর কিন্তু তোমার অন্টোলজি হবে। অন্টোলজি ইজ আ ব্রাঞ্চ অফ মেটাফিজিক্স, যারা নেচার নিয়ে আলোচনা করে। মেটাফিজিক্স অনেকটা ব্রড অ্যাসপেক্ট। অন্টোলজি মানে বললাম না যে 4টে অপশন হয়তো কাছাকাছি দেবে বা 2টো অপশন কাছাকাছি দেবে, বাট সেটার মধ্যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু তোমাকে ভেবে নিতে হবে। সো 36 এর আনসার আই থিংক এটার উত্তর এ হবে, অন্টোলজি হবে। তারপরের প্রশ্নে চলে আসি, টাইম ওভার হয়ে যাবে। তারপরের প্রশ্ন 37 নাম্বার, দ্য স্ট্যান্ডার্ড এরর ইজ আ স্ট্যাটিস্টিক্যাল মেজার অফ। The standard error is a statistical measure of, 1 number option দিয়েছে the normal distribution of scores around the sample mean, B number option দিয়েছে the extent to which a sample mean is likely to differ from the population mean, 3 number option the clustering of scores at each end of a survey scale, আর 4 number option দিয়েছে the degree to which a sample has been accurately stratified। এই 4টে অপশনের মধ্যে কোনটা করেছো বলো? অপর্ণা আছো ক্লাসে? বি করেছি দিদি, আমিও বি করেছি। বি করেছো? একটু দেখতে হবে এর উত্তরটা। The standard error is a statistical measure of, দাঁড়াও, স্ট্যান্ডার্ড এরর কাকে বলছে আমি বলে দিচ্ছি, দাঁড়াও তোমাকে, এটা 1 সেকেন্ড একটু দাঁড়াও, আমি দেখলাম একটু আগে, কারণ কি সবগুলোর উত্তর জেনে নেওয়াটা খুব দরকার। স্ট্যান্ডার্ড এরর, হ্যাঁ স্ট্যান্ডার্ড বলছে the standard error is a statistical term that measures the accuracy with which a sample distribution represents a population by using standard deviation। বলো উত্তর কোনটা হবে এবার? আবার বলছি, the standard error is a statistical term that measures the accuracy with which a sample distribution represents a population by using standard deviation। এর মানে আমার তাহলে বি হবে, বি হবে, এটা ডিফার বলছে, ডেভিয়েশন বি।
বি। আমার মনে হচ্ছে Ma'am, বি উত্তরটাই হবে মনে হচ্ছে কারেক্ট নাকি 37 এর আমি তো বি করেছি ম্যাম। the extent to which a sample mean is likely to Need differ হবে, from the class population করছি mean. তো। পরীক্ষাটা যেটা হলো কিরকম দিচ্ছি। আমার মনে হচ্ছে ইয়ে মাইক্রোফোনটা মিউট করো দুর্জয়। আমার মনে হচ্ছে এটার উত্তর বি হবে। বাকিরা কি করেছে একটু বলো তো? 37 এর উত্তর 37 এর উত্তর আই থিংক বি। ম্যাম বি করেছি। বি উত্তর হবে the extent to which, হ্যাঁ এটাই উত্তর হবে the extent to which a sample mean is likely to differ from the population mean। একদম এটাই স্ট্যান্ডার্ড এরর, একদম এটাকেই বলছে। এবং তাহলে আমি কি বললাম, জেড সিরিজের 37 নাম্বার the standard error is a statistical measure of, এর উত্তর কিন্তু বি হবে। বি, হ্যাঁ বলো। ম্যাম 36 টা একটু বলে দিন কোন অ্যানসারটা হবে? 36 টা অন্টোলজি হবে। ঠিক আছে তাহলে 36 which branch of philosophy, মানে জেড সিরিজের আমি বলছি তিথি, the branch of philosophy examines issues pertaining the nature of reality, এটা অন্টোলজি হবে। তারপরে 37 নম্বরের উত্তর আমি কিন্তু বলে দিলাম। এবার সরাসরি 38 নম্বরে চলে আসি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে আরেকটা প্রশ্ন, আগে একটা প্রশ্ন করেছে আবার একটা প্রশ্ন দিয়েছে, হোয়াট আর দ্য প্রাইমারি গোলস অফ সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটির কিন্তু 17টা গোল রয়েছে। ম্যাম এটা 4টাই হবে, মানে এটা ডি নাম্বারই হবে আমার যা মনে হচ্ছে। আচ্ছা 17টা কিন্তু গোল রয়েছে, ঠিক আছে 17টা গোল রয়েছে। একটা হচ্ছে, হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড দুর্জয়, 17টা গোল রয়েছে, যার 1 নাম্বার গোল হচ্ছে নো পভার্টি, 2 নাম্বার হচ্ছে জিরো হাঙ্গার, 3 নাম্বার গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, 4 নাম্বার কোয়ালিটি এডুকেশন, 5 নাম্বার জেন্ডার ইকুয়ালিটি, 6 নাম্বার ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, 7 নাম্বার অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, 8 নাম্বার ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, 9 নাম্বার ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, 10 নাম্বার রিডিউসড ইনইকুয়ালিটি, 11 নাম্বার সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, 12 নাম্বার রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, 13 নাম্বার ক্লাইমেট অ্যাকশন, 14 নাম্বার লাইফ বিলো ওয়াটার, 15 নাম্বার লাইফ অন ল্যান্ড, 16 নাম্বার পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস, অ্যান্ড 17 নাম্বার পার্টনারশিপ ফর দ্য গোলস। এই 17টা গোলের কথা বলা হয়েছে। আচ্ছা এখানে কি 1 নাম্বার পয়েন্ট মিলে গেছে, পোভার্টি অ্যান্ড হাঙ্গার এটা নিয়ে বলা হয়েছে, 2 নাম্বার এডুকেশন হেলথ কেয়ার নিয়ে বলা হয়েছে, জেন্ডার ইকুয়ালিটি নিয়ে বলা হয়েছে 3 নাম্বার, 4 নাম্বার পয়েন্ট সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ while promoting jobs and stronger economics। হ্যাঁ ম্যাম আপনি পয়েন্ট বললেন না ইকোনমিক গ্রোথ, হ্যাঁ 4টাই হচ্ছে তো। আর যদি প্রাথমিক বলা হয় তাহলে তো ফার্স্ট পয়েন্ট গুলোও নেওয়া উচিত। না ইকোনমিক গ্রোথ আমি বলেছি একটাও? হ্যাঁ ম্যাম বলেছিলেন 9 নাম্বার হয়তো। 9 নাম্বার আমি বলেছি ইন্ডাস্ট্রি ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার। আই থিংক আমার মনে হচ্ছে, মানে আমি যদিও লাস্ট অপশনটা পাচ্ছি না, তবু আমার কেন মনে হচ্ছে এটা 4 নাম্বার অপশনই হবে এটার উত্তর। অবশ্যই সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ আছে। 4 নাম্বার অপশন আমার মনে হচ্ছে যে 4 নাম্বার অপশনই হবে, 4টে অপশনই হবে এখানে 1 2 3 and 4, যেটা দুর্জয় করেছো, সবাই করেছো নিশ্চয়ই এটার উত্তর। আমার আই থিংক এটার উত্তর 4 নাম্বারই হবে। প্রথমে একবার আমার মনে হচ্ছিল যে 1 2 3 হবে হয়তো, ঠিক আছে 4 নাম্বার অপশন বি ডি নাম্বার যেটা 1 2 3 4 আই থিংক এটা হবে হয়তো। আমি লাস্ট অপশনটা নিয়ে একটু ডাউটে রয়েছি এখনো। 4 নাম্বার লাস্ট সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ while promoting jobs and stronger economics, এই পোর্শনটা নিয়ে। বাকিরা কি করেছো উত্তর একটু বলো প্লিজ। 1 2 3 করেছি ফার্স্ট। ম্যাম ডি করেছি। ডি করেছি। দাও একটু দাগ দিয়ে রাখো, এটা দেখো যে এটার উত্তর কি হয়, কারণ না আমি এই 4 নাম্বার অপশনটা না পাচ্ছি না সেইভাবে। সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ আমি অংশটা কিন্তু পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ সরি ইকোনমিক গ্রোথ আছে,
অবশ্যই আছে, 4টে অপশনের উত্তর হবে। ইকোনমিক গ্রোথ আছে 8 নাম্বার অপশনটায়, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ 8 নাম্বার অপশন, 4টে উত্তর হবে। 1 2 3 4 একদম 4টেই মিলে যাচ্ছে। পভার্টি, তারপরে হেলথ কেয়ার এডুকেশন বেটারমেন্ট, অ্যাচিভ জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ, 4টে অপশনই এর মধ্যে যাচ্ছে। সুতরাং 38 নাম্বার জেড ক্যাটাগরি জেড সিরিজে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ সাস্টেনেবিলিটি, এটা 4টে উত্তর হবে, অর্থাৎ ডি উত্তর হবে। 1 2 3 4। আচ্ছা, এবার 39 নম্বরে চলে আসি তাড়াতাড়ি, ঠিক আছে? 39 নম্বরে চলে আসি, এর উত্তর কি করেছো বলো? 39 নাম্বার, এটার উত্তর বি হবে। 39 নম্বরের উত্তর বি হবে, শিব সমুদ্র প্রজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে কর্ণাটক। তারপরে বি নাম্বার হীরাকুদ প্রজেক্ট, এটা হচ্ছে কিন্তু মহানদী অফ ওড়িশা। মান্ডি প্রজেক্ট, এটা কিন্তু হিমাচল প্রদেশ। আর নাগার্জুনা প্রজেক্ট, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ। এটার উত্তর কিন্তু বি হবে। 4 3 2 1 যেটার সিরিজে এটা রয়েছে 4 3 2 1, এটা কিন্তু হবে। কারণ মান্ডি প্রজেক্ট আমি গ্যারান্টি দিয়ে জানি এটা হিমাচল প্রদেশ, আর নাগার্জুনা প্রজেক্ট এটা কিন্তু গ্যারান্টি দিয়ে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন কৃষ্ণা রিভার। তাহলে এটার উত্তর জেড সিরিজের 39 নম্বরের উত্তর কিন্তু হবে তোমাদের 4 3 2 1 4 3 2 1। তারপরে তাড়াতাড়ি চলে আসছি 40 নাম্বার, ভার্চুয়াল মেমোরি মিনস হোয়াট ইজ কল্ড ভার্চুয়াল মেমোরি। ম্যাম প্লিজ ম্যাম 39 কোনটা হলো ম্যাম? বি হবে, বি। 4 3 2 1। আচ্ছা আচ্ছা, 4 3 2 1 মান্ডি প্রজেক্ট হিমাচল প্রদেশে, আর নাগার্জুনা প্রজেক্ট কিন্তু অন্ধ্রপ্রদেশে। 40 নাম্বার, ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি মিনস, এন্ড আমি 4টে অপশন পড়ছি না, আমি যেটা উত্তর হবে আমি সেটা পড়ছি। ভার্চুয়াল মেমোরি মিনস অ্যান এক্সট্রিমলি লার্জ সেকেন্ডারি মেমোরি। ভার্চুয়াল মেমোরি মিনস অ্যান্ড এক্সট্রিমলি লার্জ সেকেন্ডারি মেমোরি। দিদি আমি তো আন্দাজে করেছি, ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে, অনেকগুলি আন্দাজে ঠিক হয়ে যাচ্ছে, এবার দেখছি এবার লাস্টটা জানি না কি হবে। এইবার অদিতি হয়ে যাবে সেট কোয়ালিফাই। শুধু অদিতি না, সবাই অনেকেই সেট কোয়ালিফাই করে যাবে। আমি মন থেকে তোমাদের শুভেচ্ছা জানাই সবাইকে, নিশ্চয়ই তোমাদের খুব ভালো হবে। ভার্চুয়াল মেমোরি মিনস অ্যান এক্সট্রিমলি লার্জ সেকেন্ডারি মেমোরি। আমি 4টে অপশন আর বলছি না। 41 নাম্বার, which of the following is the cause of extinction of plants and animals in water? Nitrogen depletion, chlorine অক্সিজেন depletion, অ্যান্সার হবে ম্যাম। অক্সিজেন ডেপ্লিশন এন্ড ওজোন ডেপ্লিশন। এর উত্তর কিন্তু অক্সিজেন ডেপ্লিশন হবে, এটা কিন্তু 41 এর সি উত্তর হবে। Which of the following is the cause of extinction of plants and animals in water? এর উত্তর কিন্তু অক্সিজেন হবে। এর উত্তর অক্সিজেন হবে। তাহলে জেড সিরিজের 41 নাম্বার যেটা এসছে তার উত্তর সি হবে, অক্সিজেন হবে। 42, সুস্মিতা তুমি কি আজকে বাড়িতে করে ফেললে নাকি প্রশ্নটার উত্তরগুলো এইটুকু সময়ের মধ্যে? হ্যাঁ ম্যাম, ওই একটু খুঁজতে খুঁজতে করলাম সব, মানে যতটুকু পারলাম। সুস্মিতা তো নিজে পরীক্ষা দিতে পারেনি, ও এখনো গ্রাজুয়েশন করছে, কিন্তু নেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, অনেকটা কনফিডেন্ট তৈরি হয়ে যাবে। হ্যাঁ বলো। ভার্চুয়াল মেমোরি কিন্তু ইলিউসারি যেটা আছে ওইটা হবে, ইলিউসারি। এবং আপনার হচ্ছে আমি দেখলাম, এটাও দেখলাম ওই এতে গুগলেও দেখাচ্ছে, আর আমি একটা বইতেও দেখেছিলাম। এবং তার সাথে সাথে সেকেন্ডারি, হ্যাঁ ম্যাডাম, এটা আরিয়ান্তের বইতে কোনো জায়গাতে আছে, একটা বক্স করে দিয়ে দেওয়া আছে, ভার্চুয়াল মেমোরি অ্যান্ড ইলিউসারি অফ এক্সট্রিমলি লার্জ অ্যান্ড মেন মেমোরি। তাই কি? একটু একবার দেখবেন একটুখানি। আমি আরেকবার দেখে নিচ্ছি। আমিও ওটাই ভাবছিলাম। আচ্ছা এক সেকেন্ড, আমি ভুল হতেই পারি, আমি অসুবিধা নেই, আমিও তো খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, দাঁড়াও। আচ্ছা, ভার্চুয়াল মেমোরি মিনস কিন্তু দ্যাট অ্যাপিয়ার্স টু এক্সিস্ট অ্যাজ মেন স্টোরেজ, although most of it is supported by data held in secondary storage. এটা কিন্তু ভার্চুয়াল মেমোরির আসল মিনিং। হোয়াট ইজ মিড বাই ভার্চুয়াল মেমোরি? হ্যাঁ, আমারও সেকেন্ডারি মনে হচ্ছে। Virtual memory is a section of volatile memory
created temporarily on a storage device, আর এটার কিন্তু মেন জায়গায় দেখাচ্ছে virtual memory is the memory that appears to exist as main storage, although most of it is supported by data held in secondary storage. Transfer between the two made automatically as required. এর উত্তর কিন্তু জানি না আমি। ম্যাম ওখানে তো ভলেন্টারি বলেই দিয়েছে, ভলেন্টারি মানেই তো সেকেন্ডারি, আর সেকেন্ডারি স্টোরেজ এটা কিন্তু সেকেন্ডারি মেমরি, ইট ইজ আ এক্সট্রিমলি লার্জ সেকেন্ডারি মেমরি কিন্তু। আমি তবুও কনফিউজ, কারণ ও উত্তরটা তো বললো, আমি আমার নিজের উত্তরকে 100% কারেক্ট বলতে পারছি না, ঠিক আছে, আমি উত্তর বলতে পারছি না, আমি তবুও বলছি আমার কাছে উত্তরটা মনে হয়েছে অ্যান এক্সট্রিমলি লার্জ সেকেন্ডারি মেমরি। এটা কিন্তু মেন মানে যে মিনিং, ভার্চুয়াল মেমরির মিনিং যেটা, সেটা কিন্তু এটাই দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, কনফিউশন থাকতেই পারে, তবু আমার মনে হয়েছে যে জেড সিরিজের 40 নাম্বার ভার্চুয়াল মেমরির উত্তর এটা হবে। যাই হোক, চলে আসি, 41 হয়ে গেছে, 42 তে আসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্রাইটেরিয়া ফর ইভালুয়েটিং দ্য এফেক্টিভনেস অফ টিচিং? আমি বারবার করে কিন্তু এর উত্তর বলেছি, কি হবে, কি হবে এর উত্তর? লার্নিং আউটকামস। অবশ্যই লার্নিং আউটকামস, অবশ্যই, বারবার করে আমি বলেছি একটা টিচিং কিন্তু ডিপেন্ড করে লার্নার কতটা, ওটা লার্নারের দিক থেকে কতটা আউটকাম আসছে, অর্থাৎ টিচার যেটা শেখাতে চাইছে লার্নার সেটা কতটা শিখতে পারছে, তার উপরে কিন্তু টিচিং এর এফেক্টিভনেস নির্ভর করে। সো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্রাইটেরিয়া ফর ইভালুয়েটিং দ্য এফেক্টিভনেস অফ টিচিং? কতটা তুমি ভালো পড়াচ্ছ এটা কার উপরে ডিপেন্ড করে? এটা লার্নারের উপরে ডিপেন্ড করে, যে লার্নার কতদূর শিখতে পারছে যেটা টিচার আদৌ শেখাতে চাইছে। সো এটার উত্তর লার্নিং আউটকাম। 42 নম্বরের উত্তর এ, লার্নিং আউটকাম। জেড সিরিজের 42 নম্বরের উত্তর এ, লার্নিং আউটকাম। 43 নম্বর, which of the following abbreviations used in footnote and endnote means in the same place? এর উত্তর সি হবে। ইবিট হবে, হ্যাঁ হ্যাঁ ইবিট ডট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি উত্তর হবে এটার। 43 সি উত্তর হবে, হয়ে গেছে 43 সি জেড সিরিজের। 44, noise pollution is created, সোজা প্রশ্ন দিয়েছে, noise pollution is created if the noise is in excess of, কত উত্তর হবে, কি উত্তর হবে এটার? এটা সি হবে, 70 থেকে 75। হ্যাঁ ম্যাম সি, এটা সি করেছি। সি উত্তর করেছো? হ্যাঁ ম্যাম, হলো 60 হলো আমরা যেটা কথা বলি সেটা 60, তারপরে যে অপশনটা ওই 70 থেকে 75 ওটাই মানে পড়ছে কি আর কি। ম্যাম 80 থেকে 100 করেছি। এটা কিন্তু 80 থেকে 100 হবে, এটা কিন্তু 80 থেকে 100 হবে, এটা কিন্তু 70 to 75 হবে না। ম্যাম সব মানে এখানে তো নয়েজ অফ এক্সিস বলেছে না? হ্যাঁ একদম তাই, এটা কিন্তু 80 থেকে 100 উত্তর হবে। এটা 80 থেকে 100 যেটা উত্তর সেটা হবে কিন্তু। নয়েজ পলিউশন ক্রিয়েটেড হচ্ছে ইফ দ্য নয়েজ ইজ ইন এক্সেস অফ মানে 80 to 100, এটা ওটা উত্তর হবে না। 70 75 এটা উত্তর হবে না। ডে টাইমে 75 থাকে, নাইট টাইমে 70 থাকে, সেটা তো ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু নয়েজ পলিউশন ক্রিয়েটেড কখন হয়ে যায়? এক্সেস যখন হয়ে যায়। এক্সেস কত? 80 to 100। এর উত্তর কিন্তু 80 to 100 হবে। জানি না তোমরা হয়তো ভুল করেছো নাকি, 80 to 100 হবে, এটা কিন্তু 70 to 75 হবে না। সো 44 এর আনসার। ম্যাম গুগল দেখাচ্ছে যে 60 এর উপরে মানে 65 থেকে 75 নয়েজ পলিউশন, 60 এর উপরে উঠলেই সেটা নয়েজ পলিউশন। না 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 না, ইট ইজ 80 ম্যাম to, আমরা পড়েছিলাম 65 ডেসিবেলস এর পরে হলেই সেটা নয়েজ পলিউশন, 65 ডেসিবেল পর্যন্ত স্বাভাবিক, তারপরটা তো নয়েজ পলিউশন। আচ্ছা আমি আরেকবার দেখে নিই, আমি বলবো এটার উত্তর 80 to 100 হবে। এটা হবে না। তুমি পুরো কোশ্চেনটা গুগলে ফেলে দাও, ঠিক আছে, একটা কাজ করো, পুরো প্রশ্নটা ওরকম না লিখে পুরো প্রশ্নটা গুগলে দিয়ে দাও, উত্তর বেরিয়ে চলে আসবে।
আমিও 80 to 100 করেছি, কিন্তু এখন গুগল বলছে যে 70 থেকে না 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 75। 80 to 100 হবে এটার উত্তর। এটার উত্তর 80 to 100 হবে। এটা 70 to 75 হবে না। তবুও মানে আমি এত কনফিডেন্টলি বলবো না কোনো উত্তর, এত এখন তো আর কলেজ সার্ভিস কমিশন উত্তরগুলো প্রকাশ করেনি, আমি এই উত্তর এত কনফিডেন্টলি বলা উচিত হবে না আমার। তবু আই থিঙ্ক আমি বলছি যে 44-এর এ উত্তর হবে, 80 to 100। তারপরে প্রশ্নে চলে আসি, ঠিক আছে। দ্য টার্ম রিসার্চ মেথোডোলজি রেফার্স টু the methods used in data collection analysis, এটা হবে না। The rules for writing a research report or paper হবে না। The specific methods of study and analysis and the theoretical paradigms for data collection analysis and interpretation, কোনটা করেছো? কোনটা করেছো এটা? The term research methodology refers, D. I also think D, the theoretical paradigm for data collection analysis and interpretation, কারণ সি অপশনে যে অপশনটা রয়েছে না, the specific methods of study and analysis, এটা এর মধ্যেই ঢুকে আছে, ডি অপশনটার মধ্যেই এটা ঢুকে আছে। I think the term research methodology refers to the theoretical paradigms for data collection analysis and interpretation. ম্যাম তাহলে ডি ডি মানে ডি 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 হচ্ছে তো? ডি হচ্ছে উত্তরটা। আচ্ছা আচ্ছা কারণ ঠিক আছে। 1 নাম্বার আর 2 নাম্বার হবে না, এ আর বি উত্তর না। হবে না। সো সি নাম্বার হুম। দ্য স্পেসিফিক মেথডস অফ স্টাডি এন্ড অ্যানালিসিস, এটা ডি এর অপশনের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। সুতরাং ডিটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আই থিংক। সো 45 নাম্বার জেড সিরিজের 45 নাম্বারের উত্তর কিন্তু হবে ডি। 46 নাম্বার দ্য টার্ম পেডাগগি রেফার্স টু, কি করলে এটার উত্তর? A. না, এ হবে এ তো হবেই না, মেথডস থিওরি এন্ড বলছে। প্র্যাকটিস অফ টিচিং। ম্যাম এটা তাই হবে, আমি তো তাই করেছি, থিওরি এন্ড প্র্যাকটিস অফ টিচিং। The term pedagogy refers to theory and practice of teaching. দাঁড়াও আমি তোমাকে আরেকবার দেখে বলি, আমি কোনো কিছু বলার আগে আমি একটু দেখে নিই ভালো করে, ঠিক আছে। দাঁড়াও এক সেকেন্ড, এটা pedagogy means theory and practice of teaching. Pedagogy means the method and practice of teaching, especially as an academic subject or theoretical concept. Method and practice, অর্থাৎ theory and practice of teaching. অদিতি এটা ভুল হয়ে গেছে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, এটা আমার ঠিক আছে। কি শান্তি, একজন শান্তি পাচ্ছে একজন দুঃখ পাচ্ছে, কাউকে দুঃখ দেওয়ার উদ্দেশ্য নেই। মেথড হলে তো তাহলে এটা থিওরি হতো না, থিওরি আর মেথড তো এক নয়। এটা কিন্তু গুগলে ওই 3 অপশনটাই দেখাচ্ছে। আমি দেখিনি যদিও গুগলে এখনো পুরোটা, ঠিক আছে। আমার পেডাগজি টার্মটার মানে আমি কিন্তু আই থিংক এটার উত্তর কিন্তু সি হবে, শিক্ষাদানের তত্ত্ব ও চর্চা। যারা এডুকেশনের বাংলা স্টুডেন্ট রয়েছে ওরা জানে, এডুকেশনের স্টুডেন্টরা। আই থিংক পেডাগজির উত্তর এটা থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং হবে, এটা মেথডস অফ টিচিং হবে না, থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং। সো ম্যাম হ্যাঁ, গুগল দেখাচ্ছে মেথড এন্ড প্র্যাকটিস অফ টিচিং। আই থিংক এটার উত্তর থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং, আই থিংক সো। ভুল হতে পারে, আমিও ভুল করতে পারি, আর সবটা আমি ঠিক বলবো এটা নয় তো। দ্য টার্ম পেডাগজি মিনস, আই থিংক এটার উত্তর সি হবে, 46 এর সি হবে। আচ্ছা 46 এর সি আনসার হলো। তো এইবার আমি বলছি 47-এর যে 47-এর এবার যেগুলো রয়েছে সেটা টোটালটাই 4টে প্রশ্ন হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। আমি ডেটা ইন্টারপ্রিটেশন করিনি, আমি স্যারকে বললাম ডেটা ইন্টারপ্রিটেশনটা একবার দেখে দেওয়ার জন্য ভালো করে। সো ডেটা ইন্টারপ্রিটেশন স্যার দেখে বললেন যে ভালোই কঠিন এসেছিল, যতটা সোজা আসার কথা ততটা আসেনি। আমি জানি না যে কতজন ডেটা ইন্টারপ্রিটেশন এখানে অ্যাটেম্প করেছে, কতজন অ্যাটেম্প করেছে ডেটা ইন্টারপ্রিটেশন? দিদি আমি করেছি, এটুকু জানি, কিন্তু অ্যান্সার কি হবে এটুকু জানি, অ্যান্সারের সঙ্গে মিলালে যদি মিলে যেত ভালো। আমি মিলিয়ে দিচ্ছি আনসারের সাথে। হ্যাঁ, আমি স্যারকে বলেছিলাম, স্যার খুব অল্প সময়ের মধ্যে করেছেন, ঠিক আছে। আমি তবুও বলছি 1 নম্বরের উত্তর হবে বি, 10:13। ম্যাডাম একটু হ্যাঁ কোশ্চেন গুলো বলবি। কোশ্চেন অতটা বলবো না, দাঁড়াও আমি তোমাকে বলছি। 1 নম্বরের উত্তর 47-এর বি হবে 10:13।
48 নাম্বার হবে হচ্ছে 69%। স্যার করেছে না, এটা আমি করিনি, আমার এতটা সময় ছিল না করার। তারপরের অপশনের উত্তরটা হবে এক্সপেন্ডিচার অফ অল আইটেমস ইন 2014, এটার উত্তর হবে কিন্তু 69%, স্যার করেছেন এটা। তারপরে দ্য টোটাল অ্যামাউন্ট অফ বোনাস পেড বাই দ্য কোম্পানি ডিউরিং দ্য পিরিয়ড অফ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ, এটা উত্তর হবে কিন্তু 1.0%, এটা স্যার উত্তর করেছেন। 49 নাম্বার, the total amount of bonus paid by the company during the period, এটা 1.0%। আর last 50 number, what is the average amount of interest per year which the company has to pay during the period, এটার উত্তর স্যার করেছেন rupees 36.66 lakh, 36.66 lakh। দুটো ঠিক হয়েছে বাই চান্স। বাই চান্স আমারও দুটো ঠিক হয়েছে, সি করে। তাহলে তাহলে ডেটা ইন্টারপ্রিটেশনের 1 নাম্বারটা হবে হচ্ছে 10:13, বি নাম্বার, 2 নাম্বারটা হবে হচ্ছে 69% সি, তারপরেরটা হবে 1.0% সি, আর 4 নাম্বারটা হবে কিন্তু 36.66 লাখ, এটা ডি উত্তর হবে। আচ্ছা, মোটামুটি সব উত্তর করা হয়ে গেছে। যেটা আমি করতে পারিনি, যেটা তোমরা উত্তর বলবে, সেটা হচ্ছে লাস্ট হচ্ছে এই যে 5টা প্রশ্ন তোমাদের ইয়ে থেকে ছিল, প্যাসেজ থেকে ছিল, এই 5টা আমি করিনি, আমি প্যাসেজ পড়ার সময় পাইনি। তোমরা উত্তর বলে দাও পরপর কি হবে। হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজেস ইউজড ইন দ্য প্যাসেজ ইজ নট আ মেটাফর, কি করেছো? ম্যাম প্যাসেজ পড়ার টাইমই পাইনি। যা, বাকিরা যারা প্যাসেজ করেছো তারা উত্তর বলে দাও। ম্যাম এটা গ্রিজড উইথ গ্রিড, মানে ডি নাম্বারটা হবে। করেছো তাই আমাকে তাই সবাই? মনে হচ্ছে। বাকি সবাই তাই করেছো? হ্যাঁ ম্যাম ডি। আচ্ছা, এটা আমার বলার কিছু নেই, কারণ আমি নিজে এটা করিনি, আমি দেখিনি, আমি দেখার মতো সময়ও পাইনি। গ্রিজড উইথ গ্রিড এটা বললো। 12 নাম্বারটা কি করেছো বলো? অ্যাকর্ডিং টু দ্য অথর দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এটা কি করেছো? ডি, অপর্ণা ডি। এটা তো বি করেছি, বি করেছি। ক্রিয়া মানে নাডা সব শর্তগুলো পালন করেছিল, মেনে নিয়েছিল। ও সি বলছে was forced by the sports ministry to accept NADA's conditions, এটা কিন্তু ও উত্তর বলছে অপর্ণা। আমি জানি না, আমি নিজে দেখিনি। করেছি। তাহলে জবাব সি করেছে। প্যাকেজে ওটাই আছে না, লাস্টে সমস্ত শর্ত মানতে বাধ্য হয়েছিল। আচ্ছা, হতে পারে, কারণ আমি এটা চেক করিনি, আমি বলতে পারবো না। 13 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট ইমপ্লাইড ইন দ্য প্যাসেজ, এর উত্তর কি করেছো? বলো বলো অপর্ণা বলো। এটা ডি করেছি। বি না ডি? সি ডি ডি। ডি, স্পোর্টস পারসন শুড বি অনেস্ট অ্যান্ড ওবে রুলস। 13 নম্বরের উত্তরও করেছে ডি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট ইমপ্লাইড ইন দ্য প্যাসেজ, স্পোর্টস পারসন শুড বি অনেস্ট অ্যান্ড ওবে রুলস, এটা উত্তর করেছে। আমি সঠিক বেঠিকটা বলতে পারছি না এই মুহূর্তে, কারণ আমি এই প্যাসেজটা নিজে পড়িনি। তোমরা মিলিয়ে নেবে নিজেদের উত্তরের সাথে, একবার প্যাসেজটা ভালো করে দেখে নেবে। 14 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিফ্লেক্টস দ্য অথার্স ভিউ অফ হিউম্যান কন্ডাক্ট, এটা কি করেছো? সি করেছি। সি করেছো, আচ্ছা। পিপল আর ইরেসপন্সিবল এন্ড নিড টু বি ডিসিপ্লিনড, আচ্ছা এটাও উত্তর করেছে। আমি এর উত্তরগুলো কারেক্ট গুলো আমি পরে বলে দেবো। আর লাস্ট 15 নাম্বারটা বলো, হুইচ অফ দ্য ফলোইং অপশনস ইজ ক্লোজেস্ট ইন মিনিং দ্য ওয়ার্ড বেহেমথ অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ, এটা কি করেছো বলো? ডি হবে। এ রেগুলেটরি বডি ফর স্পোর্টস। হ্যাঁ ম্যাম তাই তো করলাম। করো, এটা আমার কিছু বলার নেই, একটাই কারণে যে এটা সি হবে। পারে ম্যাম, কারণ আমি প্যাসেজটা শেষে একদম কম টাইমে তো একদম তাড়াহুড়া করে পড়ে তারপরে করেছি। হতে পারে, যেটা হতে পারে, ঠিক আছে, এটা আমাকে পড়তে হবে, না হলে আমি বলতে পারবো না এর উত্তরগুলো, ঠিক আছে। এটা আমি একবার দেখে নিয়ে স্টুডেন্টসদের বলে দেবো যে এর উত্তরটা কারেক্ট কি আছে, সি অর ডি। হ্যাঁ, যাই হোক, তোমরা যেটা বললে, যাই হোক, আজকে সবার ক্লিয়ার হয়ে গেল যে কে পেপার 1-এ কত নাম্বার তুলতে পারবে,
ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হয়েছে? একটাই কথা আমি বারবার করে বলবো, আমি যা আজকে পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে 90% স্টুডেন্টস পেপার 1 কিচ্ছু না পড়ে চলে এসেছে পরীক্ষা দিতে। ঠিক আছে, একদম আন্দাজে বলে দিচ্ছে যে হচ্ছে আমি এটা পেরেছি, আমি ওটা করেছি, এটা আন্দাজে বলছে। কিন্তু যদি পড়াশোনা করে যা হয়, এর উত্তর করা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না, সেট কোয়ালিফাই করা কিন্তু ইজিয়ার। আজকে আমি ভেবেছিলাম যে পেপার 2 নিয়ে আলোচনা করব, পেপার 2 নিয়ে আলোচনা আজকে হবে না, দেখছি আমি পেপার 2 নিয়ে আলোচনা যদি আমি কালকে করে ফেলতে পারি তো পেপার 2 নিয়ে আলোচনা কালকে করব। আজকে পেপার 1 নিয়ে আলোচনা হলো। আশা করি তোমাদের কি মনে হলো যে ঠিকঠাক আছে তো? হ্যাঁ ম্যাম ঠিকঠাক আছে, আর একটু নিজেকেও আরো পড়তে হবে। আর একটু গুঞ্জা, আর একটু ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, আশা করি নেক্সট সেট বা নেক্সট নেট সবাই ক্লিয়ার করে যাবে। ঠিক আছে, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো। তোমরা ভালো করে পড়াশোনা করো, নেটের পেপার 1 কে অতিরিক্ত গুরুত্ব দিয়ে পড়ো। আরেকটা আমি জিনিস দেখলাম যে কোনো রকম মাল্টিপল চয়েস পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। বইটা খুঁটিয়ে খুঁটিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, সমস্ত প্রশ্নের আনসার করতে পারবে, কোনো রকম মাল্টিপল চয়েস পড়ার দরকার হবে না। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করে করে পড়ো সমস্ত বিষয়। খুব কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে সেটে, ভালো প্রশ্ন করেছে, কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, সহজ প্রশ্ন করেছে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো উত্তর করা সম্ভব, মাল্টিপল চয়েস পড়ার দরকার নেই। ঠিক আছে, এখনো দেখো স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। আমি এই বলে আজকের ইউটিউবের যে রেকর্ডিং, সেই রেকর্ডিংটা আমি স্টপ করছি। ম্যাম আমি একটু লিভ হবো?